হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আমি তোমাদের প্রিয় অভিক স্যার চলে এসেছি সামনের মাসের এনটিপিসিকে মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে। তাই চলো একদম সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের সেশন। দেখা যাক আমাদের জন্য বোর্ডে কোন কোশ্চেনটা প্রথমে অপেক্ষা করে আছে। হু ডিসকভার দ্য ওয়ার্ড অ্যাটম। আমরা কেমিস্ট্রির লোকেরা দেখো খুব বেশি করে ইউজ করি পরমাণু শব্দটা। তো এই পরমাণু শব্দটা সর্বপ্রথম কোন বিজ্ঞানীর মুখ দিয়ে বেরিয়েছিল বা কার মুখ দিয়ে বেরিয়েছিল? কেউ তো প্রথম ছিল যে অ্যাটম শব্দটা সবার প্রথম মুখ দিয়ে উচ্চারণ করেছিল। দেখো তিনি কিন্তু প্রথাগত বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন গ্রিক ফিলসফার। তিনি ছিলেন একজন গ্রিক ফিলসফার। ঠিক আছে, নামটা শুনেই বুঝতে পারছো যে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ডেমোক্রিটাসকেই অ্যাটম শব্দটা উদ্ভাবনের জন্য ক্রেডিট দেয়া হয়। অ্যাকচুয়ালি উনি অ্যাটম শব্দটাকে সঠিকভাবে উচ্চারণ করেননি, উনি অ্যাকচুয়ালি একটা শব্দ দিয়ে গেছিলেন, সেটা হচ্ছে অ্যাটমিও। অ্যাটমিও অ্যাটমিও শব্দের অর্থ হচ্ছে নট ডিভিসেবল, নট ডিভিসেবল, অর্থাৎ যাকে কিনা আর ভাঙা যায় না। ঠিক আছে, তাহলে এখানে অপশান হিসেবে আমরা কারেক্ট আনসার কোনটা নিয়ে নিলাম? ডেমোক্রিটাস। ঠিক আছে, আচ্ছা অপশানগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কণাদের নাম, এটা আমাদের গর্ব, উনি একজন ভারতীয় ঋষি। আমরা খুব ছোট্ট কোনো বস্তুকে বলতে বোঝাই না কণা সদৃশ, ধূলি কণা, বস্তু কণা। এই কণা শব্দটা এসছে দেখো এই কণাদের নাম অনুযায়ী, ঋষি কণাদের নাম অনুযায়ী। আর বহুবার তোমাদের বলেছি যে ডাল্টন উনি কি দিয়েছিলেন না অ্যাটমিক থিওরি। ডাল্টন প্রকাশ করেছিলেন অ্যাটমিক থিওরি। তারপরে দেখো ল্যাভোয়েসিয়ার বিজ্ঞানী অনেক রকম গ্যাসকে আবিষ্কার করেছিলেন এবং বহুবিধ কেমিস্ট্রির উষা লগ্নে যে কাজগুলো আছে দেখো, উষা লগ্নের কাজগুলো সবই দেখো ল্যাভোয়েসিয়ার করেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে নেক্সট কোশ্চেনে দেখো বলা হয়েছে একটা এলিমেন্ট নিয়েছি, ভালো কথা। এলিমেন্টে কতগুলো প্রোটন আছে? এলিমেন্টে আছে ঠিক দেখো 15টা প্রোটন। ঠিক আছে, ওই এলিমেন্টের কতগুলো নিউট্রন আছে? 22টা নিউট্রন। তাহলে এলিমেন্টের প্রোটন কতগুলো আছে? 15টা। নিউট্রন কতগুলো আছে? 22টা। তাহলে তার কি জিজ্ঞাসা করেছে? মাস নাম্বার, তার মাস নাম্বার বা ভর সংখ্যা কত। ঠিক আছে, আচ্ছা মাস নাম্বারের ফর্মুলা আমরা কি জেনে এসেছি এতদিন? মাস নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। মাস নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। প্রোটন নাম্বারকে কি কত আমাদের বলে দেওয়া হয়েছে? 15। নিউট্রন নাম্বার দেখো 22, অর্থাৎ যোগ করলে আমরা ভর সংখ্যা কত পাবো? 37। ভর সংখ্যা দেখো 37। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা এই 15টা প্রোটন আছে কোন নিউক্লিয়াসে বলতে পারবে বন্ধুরা? এই 15টা প্রোটন আছে দেখো ফসফরাসের নিউক্লিয়াস। ফসফরাসের নিউক্লিয়াসে দেখো 15টা প্রোটন থাকে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রন দ্যাট ক্যান বি প্লেসড ইন এল সেল? ঠিক আছে, আমাদের এল কক্ষপথে আমরা ঠিক কতগুলো ইলেকট্রনকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো? আচ্ছা এই কক্ষপথের ধারণা, এই সেল সিস্টেমটা কোন বিজ্ঞানী চালু করে দিয়ে গেছিলেন? এই সেল সিস্টেমটা দেখো বোর চালু করে দিয়ে গেছিলেন। ওকে, তাহলে সেল সিস্টেমটা লেখা স্টার্ট করি কোথা থেকে? কে থেকে স্টার্ট করি, কে এল এম এন এরকম পরপর চলতে থাকে। ওকে, আচ্ছা কে কত নম্বর কক্ষ বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে লিখেছি কে এর নাম্বার, তাহলে 1। তাহলে এল কত নম্বর কক্ষ হয়ে যাবে বন্ধুরা? এল হয়ে যাবে দেখো 2 নম্বর কক্ষ। দেখো কক্ষের কথা তো বললাম, কক্ষে কারা ঘুরে বেড়ায় না? কক্ষে ঘুরে বেড়ায় ইলেকট্রনটা। তাহলে আমরা যে কোনো একটা কক্ষে কি অনেকগুলো ইলেকট্রনকে রাখতে পারি যত খুশি?
নাকি তার কোনো নির্দিষ্ট নিয়ম আছে? উত্তর হলো বন্ধুরা তার নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে আমরা বলি 2n স্কোয়ার রুল। 2n স্কোয়ার রুল। আচ্ছা, তাহলে এই রুল অনুযায়ী কি হবে? তাহলে এল কক্ষ কত নম্বর কক্ষ বন্ধুরা? 2 নম্বর কক্ষ। তাহলে 2 × 2 স্কোয়ার হয়ে গেল দেখো বন্ধুরা 8। 2 × 2 স্কোয়ার হয়ে গেল 8। অর্থাৎ আমরা এল কক্ষে কতগুলো ইলেকট্রনকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো? উত্তর হবে দেখো 8। উত্তর হয়ে গেল বন্ধুরা দেখো 8। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ইন অ্যামোনিয়া নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন আর প্রেজেন্ট ইন দ্য রেশিও ড্যাশ বাই মাস। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাসকে আমরা সবাই চিনি, সেই ঝাঁঝালো গন্ধের গ্যাসটা। এই ঝাঁঝালো গন্ধের গ্যাসটা কী কী দিয়ে তৈরি হয়? অ্যামোনিয়ার সংকেত দেখে নাও বন্ধুরা, NH3, অর্থাৎ একটা নাইট্রোজেন আর 3খানা হাইড্রোজেন। তাহলে ভর সংখ্যার যদি অনুপাত নিই তাহলে নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন কত হবে? নাইট্রোজেনের ভর সংখ্যা বন্ধুরা মনে রাখবে 14। নাইট্রোজেনের ভর সংখ্যা বন্ধুরা মনে রাখবে 14। আর হাইড্রোজেনের কতগুলো ভর বন্ধুরা? হাইড্রোজেন দেখো ভর হচ্ছে 1, হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে হবে এখানে 3 × 1, অর্থাৎ যদি একটু সরল করি এই রেশিওটাকে 14:3। 14:3 হবে বন্ধুরা এর রেশিও। অপশান সি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো আমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে। দেখতে পাচ্ছ ওই ভর সংখ্যা থেকেও, সামান্য ভর সংখ্যা থেকেও কীরকম খুঁটিয়ে কোশ্চেনটা চলে এসছে। চলে এসো বন্ধুরা পরের কোশ্চেনে। আচ্ছা, হোয়াট ক্যান নট বি আইডেন্টিফাইড ফ্রম দ্য ফিগার গিভেন বিলো। এই যে রঙিন 4টে ছবি দেওয়া হয়েছে, এটা থেকে আমরা কোন কথাটা বলতে পারি না? ঠিক আছে, একটু পড়ে নিই কোশ্চেনটা। দিস ফিগার প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। ওকে, বি অপশানে বলছি দেখো প্লাজমা ইজ এ ফ্লুইড প্রেজেন্ট ইন অল দ্য সেলস অফ দ্য বডি। ওকে, থার্ড অপশানটা বলছি দেখো দিস ফিগার রিপ্রেজেন্ট দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার দ্যাট ইজ প্লাজমা। ওকে, আচ্ছা, ফোর্থ অপশানটাও দেখো বলছে প্লাজমা ইজ এ ফ্লুইড দ্যাট প্রেজেন্ট ইন অল দ্য সেলস অফ বডি। আচ্ছা সরি বন্ধুরা, এখানে অপশানটা রিপিট হয়ে গেছে ভুলবশত। আচ্ছা, 3টে অপশানের মধ্যে তাহলে আমরা এখানে কোন অপশানটাকে আনসার নেব? আচ্ছা দেখো, পদার্থের কতগুলো অবস্থা না? পদার্থের 4টি অবস্থা। পদার্থের অবস্থা হচ্ছে 4টি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, আর একটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, আচ্ছা কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। আচ্ছা, তাহলে কোন অবস্থার কথা এখান থেকে আমরা জানতে পারছি না? দেখো, প্লাজমা ইজ এ ফ্লুইড। প্লাজমা কি তরল দশা যেটা প্রেজেন্ট থাকে অল সেল অফ দ্য বডি? বডির মধ্যে প্রত্যেকটা সেলে কি প্লাজমার অবস্থা প্রেজেন্ট থাকে? একদমই নয়। তাহলে হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা বন্ধুরা বলো তো, পদার্থের ফিফথ স্টেট কাকে বলা হয়? পদার্থের ফিফথ স্টেট বা পঞ্চম অবস্থা এদের মধ্যে কোনটাকে বলা হয়? দেখো, পদার্থের পঞ্চম অবস্থা বলা হয় বোস আইনস্টাইন কন্ডেনসেশনকে। বোস আইনস্টাইন কন্ডেনসেট স্টেটকে বলা হয় দেখো ফিফথ স্টেট অফ দ্য ম্যাটার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক বন্ধুরা। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফর্মস অফ কার্বন অ্যাক্টস অ্যাজ আ রিডিউসিং এজেন্ট ইন মেটালার্জি? ঠিক আছে, মেটালার্জি মানে কি? ধাতু নিষ্কাশন করার যে বৈজ্ঞানিক পদ্ধতি তাকে আমরা বলি মেটালার্জি বা ধাতুবিদ্যা। সেই ধাতুবিদ্যাতে কার্বনের কোন অ্যালোট্রপটা ব্যবহার করা হয় অ্যাজ অ্যান রিডিউসিং এজেন্ট? কোক, কার্বন ব্ল্যাক, চারকোল না গ্রাফাইট? ঠিক আছে, তাহলে আমরা আনসার এখানে কি নেব? কোক নেব। আমরা আনসার এখানে নেব কোককে ব্যবহার করা হয়। কোকের দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, কোক কোথায় ইউজ হয়? কোক একটা জায়গায় ইউজ হয় অ্যাজ এ ফুয়েল, আর একটা ইউজ হয় এই
রিডিউসিং এজেন্ট হিসেবে। আর একটা ইউজ আছে দেখো, এই রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। মূলত কোককে ব্যবহার করা হয় স্টিল ইন্ডাস্ট্রিতে। স্টিল ইন্ডাস্ট্রিতে বা স্টিল প্রস্তুতিতে কোকের ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখো কার্বন ব্ল্যাক। ঠিক আছে, আমরা ব্ল্যাক জাপান রঙটার নাম শুনেছি। ওই কালো কুচকুচে ব্ল্যাক জাপান রঙটা তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় দেখো, তার নাম হচ্ছে কার্বন ব্ল্যাক। এটা থেকে ব্ল্যাক জাপান এই রঙটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, চারকোল কোথায় ব্যবহার করা হয় দেখো, কোনো কিছুর মধ্যে অপদ্রব্য বা অশুদ্ধি মিশে থাকলে সেটাকে শোধন করতে, কোনো কিছুকে বর্ণহীন করতে, কোনো বদ গ্যাসকে শোষণ করতে ব্যবহার করা হয় দেখো চারকোল। তাহলে চারকোলে কোথায় কোথায় ব্যবহার আছে, গ্যাস মাস্কে ব্যবহার করতে পারি আমরা চারকোল। আর কোথায় ব্যবহার করতে পারি চারকোল আমরা, ফিল্টার অফ সিগারেট আমরা ব্যবহার করতে পারি দেখো চারকোল। সেখানে ফিল্টার কাকে করবে ও না, নিকোটিন ভেপারকেও ফিল্টার করে দেবে, নিকোটিন ভেপারকে ফিল্টার করে দেবে। গ্রাফাইটকে কোথায় ব্যবহার করি, গ্রাফাইটকে দেখো পেন্সিলের শীষে আমরা ব্যবহার করে থাকি, পেন্সিলের শীষে গ্রাফাইটকে আমরা ব্যবহার করে থাকি। পেন্সিল দিয়ে যদি দাগ কাটো তাহলে কী রঙের দাগ পড়ে না, এরকম একটা কালো রঙের দাগ পড়ে। এই জন্য গ্রাফাইটের অপর নামটাও জেনে রাখো, একে বলা হয় ব্ল্যাক লেড। গ্রাফাইটের অপর নাম বলা হয় ব্ল্যাক লেড। ঠিক আছে, ঘুরিয়ে কোশ্চেন আসতেই পারে ব্ল্যাক লেডে কত শতাংশ লেড থাকে, তাহলে আমরা গর্বের সাথে কি উত্তর দেব, যে 0% লেড থাকে। কারণ গ্রাফাইট কার রূপভেদ, গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ, সেখানে কোনো রূপ লেড থাকে না। ওকে, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস অফ কার্বন হ্যাভ দ্য সিমিলার স্ট্রাকচার টু জিওলজিক্যাল গ্লোব। এই যে আমাদের শশা গড়া বসুন্ধরা, এই শশা গড়া বসুন্ধরার মতো কোন অ্যালোট্রপটাই কার্বনের দেখতে, সেটার নাম কি কার্বন ন্যানোটিউব, সেটা কি লেড, সেটা কি ফুলেরিন, না সেটা হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে, মনে রাখবে কার্বনের একটা খুব সুন্দর রূপভেদ আছে, তার নাম হচ্ছে ফুলেরিন, তার নাম হচ্ছে ফুলেরিন। ফুলেরিনে কতগুলো কার্বন থাকে, কখনো থাকে 60টা, কখনো থাকে 70টা। নেচারে এই দুটোই ফুলেরিন আমরা দেখতে পাই। এই ফুলেরিনকে দেখতে ঠিক জিওলজিক্যাল গ্লোব বা আমেরিকার জিওডেসিক ডোম বলে একটা জায়গা আছে, ঠিক সেইখানকার মতো। তাই আমরা এখানে আনসার কী নেব, অপশান সি ফুলেরিন, অপশান সি ফুলেরিন। দেখো 8 নম্বর কোশ্চেনে আমরা এসে পড়েছি বন্ধুরা, কি বলেছে, দ্য এলিমেন্ট এক্স হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন 286। ঠিক আছে, একটা এলিমেন্ট আছে ধরে নিয়েছি এক্স, তাতে কতগুলি ইলেকট্রন আছে না 2, 8 এবং 6। ঠিক আছে, দ্য এলিমেন্ট এক্স ইজ প্লেসড ইন ড্যাশ গ্রুপ ইন দ্য মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। দেখো মেন্ডেলিফকে যে কারণে মনে রাখা হয়, সে কারণটা কি, মেন্ডেলিফ কী এঁকেছিলেন না, সর্বপ্রথম পিরিয়ডিক টেবিল উনি দিয়েছিলেন। এই জন্য মেন্ডেলিফকে কী নামে ডাকা হয়, মেন্ডেলিফকে পিরিয়ডিক টেবিলের জনক বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়, পর্যায় সারণীর জনক বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল নামে ডাকা হয়। তো সেই টেবিলে এই মৌলটাকে উনি কোথায় স্থান দেবেন, কোথায় স্থান দেবেন। দেখো একটা টেবিল আঁকতে গেলে দুটো জিনিসের দরকার পড়ে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলম। ওকে, এগুলো তাহলে রো বন্ধুরা, আর এগুলো হচ্ছে দেখো কলম। মেন্ডেলিফ এই রোগুলোকে বলেছিলেন কি পিরিয়ড, আর ভার্টিক্যালগুলোকে বলেছিলেন, এই কলমগুলোকে উনি বলেছিলেন ওনার ভাষায় দেয়ার গ্রুপ। তাহলে কোন গ্রুপে এই এলিমেন্টটা প্রেজেন্ট থাকবে ওনার ছক অনুযায়ী সেটা আমাদের উত্তর দিতে হবে। দেখো ইলেকট্রনিক বিন্যাস কি বলে দিয়েছে, 2, 8, 6, অর্থাৎ কতগুলি কক্ষ ব্যবহার করা হয়েছে সহজেই দেখতে পাচ্ছি আমরা, কে এল এম, 3টি কক্ষপথ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কত নম্বর পিরিয়ডে থাকবে, পিরিয়ড নাম্বার হচ্ছে 3rd পিরিয়ড। বাট আমাদের কি জানতে চেয়েছি, গ্রুপ নাম্বার বন্ধুরা।
তাহলে কত নম্বর গ্রুপে থাকবে না ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন থাকবে মেন্ডেলিফের টেবিলের ঠিক তত নম্বর গ্রুপে এলিমেন্টটাকে আমরা স্থান দেব, অর্থাৎ গ্রুপ নাম্বারটা কি হবে 6th, 6 নম্বর গ্রুপে সে থাকবে, 6 নম্বর গ্রুপে থাকবে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার বন্ধুরা। চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন সলভ করে আমরা বুঝতে পারবো যে এই কম্পিটিটিভ এক্সাম অ্যাকচুয়ালি কী জাতীয় প্রশ্ন আমাদের থেকে ডিমান্ড করে, কি জাতীয় প্রিপারেশান আমাদের থেকে ডিমান্ড করে। কোশ্চেনটা পড়া যাক, অ্যাট হোয়াট টেম্পারেচার ডাজ জিপসাম গেট কনভার্টেড ইন্টু প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস তাহলে তৈরি করতে কত টেম্পারেচার লাগবে। আমাদের ছোট্ট একটা জিনিস জেনে রাখতে হবে, এই জিপসাম অ্যাকচুয়ালি বলেটা কাকে। জিপসাম বলে দেখো বন্ধুরা ক্যালসিয়াম সালফেট বাইহাইড্রেটকে। প্লাস্টার অফ প্যারিস বলে বন্ধুরা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এটাকে আরেকটা নামে রাখা হয়, এটাকে বলা হয় হেমিহাইড্রেট। হেমি মানে বুঝতে পারছো বন্ধুরা, এমি মানে হচ্ছে অর্ধেক। তাহলে এই জিপসাম থেকে কি উপায়ে আমরা প্লাস্টার অফ প্যারিস পেতে পারি। প্লাস্টার অফ প্যারিসেও ক্যালসিয়াম সালফেট, জিপসামেও ক্যালসিয়াম সালফেট। তাহলে এদের মধ্যে একমাত্র অন্তর দেখো, একমাত্র ডিফারেন্স হচ্ছে জল। এখানে ক অণু জল ছিল বন্ধুরা, আমরা সহজেই দেখতে পাচ্ছি না 2 অণু জল, কিন্তু দেখো ডান দিকে কতগুলি জল আছে না আধ অণু জল পড়ে আছে, অর্থাৎ 2 অণু জল থেকে আধ অণু জল হচ্ছে, মানে জলের নিশ্চয়ই এখানে বাষ্পীভবন হচ্ছে। জল কত ডিগ্রি উষ্ণতাতে ফুটে বাষ্পে পরিণত হয় বন্ধুরা, আমরা সকলেই জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমাদের আর একটা ধাপ এগিয়ে যেতে হবে এখানে। এটাকে যদি আমরা পরম তাপমাত্রায় প্রকাশ করি তাহলে দেখো আমাদের 373 কেলভিন উষ্ণতা হবে উত্তর। 373 কেলভিন উষ্ণতায় জিপসাম থেকে আমরা প্লাস্টার অফ প্যারিস পেতে পারি যদি সেটাকে আমরা উত্তপ্ত করি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নর্মাল আমাদের অ্যাকাডেমিক্সে কী জিজ্ঞাসা করা হয় না জল কত ডিগ্রিতে ফুটে বাষ্পে পরিণত হয়, কিন্তু এটা বন্ধুরা কম্পিটিটিভ এক্সাম, এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে দেখো জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরির টেম্পারেচার, কিন্তু মূলত কোশ্চেনটা কি যে জল কত ডিগ্রিতে ফোটে। ওকে, আমরা এই ভ্যারাইটিটা দেখলাম। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল নট রিয়াক্ট উইথ অক্সিজেন অ্যাট দ্য হাই টেম্পারেচার। উচ্চ উষ্ণতাতেও নিম্নলিখিত কোনটি অক্সিজেনের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, অর্থাৎ তার কোনো ক্ষয় হয় না বা তার উপর মূর্ছে পড়ে না। তাহলে আমরা এখানে আনসারটা কী নেব বন্ধুরা, কপার, আয়রন, নাইক্রোম না অ্যালুমিনিয়াম। একদম ঠিক ধরেছো বন্ধুরা, আমরা এখানে আনসার নেব নাইক্রোম। আমরা এখানে আনসার নেব দেখো নাইক্রোম। নাইক্রোম কি না, নাইক্রোম হচ্ছে একটা ধরনের অ্যালয় বা সংকর ধাতু। ঠিক আছে বন্ধুরা, সেটি দেখো কিন্তু উচ্চ উষ্ণতাতেও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। এই জন্য নাইক্রোমকে কোথায় ইউজ করা হয়, হিটারের কয়েলে ইউজ করা হয়। হিটারের কয়েল বা কুণ্ডলিতে নাইক্রোম এই অ্যালয়টা ব্যবহার করা হয়। ওকে বন্ধুরা, চলো এগিয়ে যাওয়া যাক। চলো এই কোশ্চেনে কি বলেছে একটু পড়া যাক। কনসিডার দ্য বিলো স্টেটমেন্টস অ্যান্ড দ্য আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার। এই দুটো স্টেটমেন্ট আমাদের পড়তে হবে এবং কোনটা কারেক্ট এবং কোনটা নন কারেক্ট আমাদের বলতে হবে। স্টেটমেন্ট 1টা কি বলছে, ব্লিচিং পাউডার ইজ ইউজ টু মেক ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি ফ্রম জার্মস। ব্লিচিং পাউডার কি ব্যবহার করা হয় ড্রিঙ্কিং ওয়াটারে জার্ম মুক্ত বা জীবাণু মুক্ত করার জন্য। আচ্ছা, 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে দেখো, ব্লিচিং পাউডার ইজ ইউজড অ্যান অক্সিডাইজিং এজেন্ট ইন মেনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, ব্লিচিং পাউডারকে কি করা যায়, জারক দ্রব্য হিসেবে কি ব্যবহার করা হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। দেখো প্রথম যে স্টেটমেন্টটা কি বলেছে, জলকে পরিশুদ্ধ করতে কি ব্যবহার করা হয়। দেখো মিউনিসিপ্যালিটিতে জলকে পরিশুদ্ধ করতে কিন্তু এই ব্লিচিং পাউডারই ব্যবহার করা হয়, অর্থাৎ স্টেটমেন্ট 1 ইজ দ্য কারেক্ট। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, ব্লিচিং পাউডার ইজ ইউজড অ্যান অক্সিডাইজিং এজেন্ট। ব্লিচিং পাউডারে কী থাকে বন্ধুরা, ফ্লোরিন থাকে। ফ্লোরিন কি,
ফ্লোরিন একটা হ্যালোজেন, হ্যালোজেনটা কী করে না জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট হয়, অর্থাৎ ব্লিচিং পাউডারকে আমরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিভিন্ন বিক্রিয়াতে ব্যবহার করতেই পারি। তাহলে বোথ স্টেটমেন্ট আর ট্রু, বোথ স্টেটমেন্ট আর ট্রু। চলো বন্ধুরা দেখা যাক নেক্সট কোশ্চেন। হুইচ অফ দিস গ্যাসেস ইজ কল্ড স্ট্রেঞ্জার গ্যাস? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো চারটে নিষ্ক্রিয় গ্যাসের কথা লিখে দিয়েছি, জেনন, নিয়ন, ক্রিপ্টন অ্যান্ড আর্গন। এদের মধ্যে কোন গ্যাসটাকে সন্দেহজনক গ্যাস বা স্ট্রেঞ্জার গ্যাস বলা হচ্ছে? সে কি জেনন, সে কি নিয়ন, সে কি ক্রিপ্টন, না সে আর্গন? ঠিক আছে, সঠিক উত্তর হবে দেখো বন্ধুরা জেনন। সঠিক উত্তর হবে এখানে জেনন। জেননকে বলা হয় সন্দেহজনক গ্যাস বা স্ট্রেঞ্জার গ্যাস। কেন বলা হয় বন্ধুরা? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এ তুলনামূলক একটু সক্রিয়। আদার্স নিষ্ক্রিয় গ্যাসেরা কিন্তু কারোর সাথে কোনো রূপ বিক্রিয়া করে ঝামেলায় জড়াতে যায় না, কিন্তু একমাত্র জেননই দেখো অক্সিজেন আর ফ্লুরিনের সাথে, অক্সিজেন আর ফ্লুরিন কি উচ্চ তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট, সেই এলিমেন্ট দুটোর সাথে জুড়ে যৌগ গঠন করার জন্য একে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস, স্ট্রেঞ্জার গ্যাস। ওকে, আচ্ছা এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট গ্যাস যার কথা আর মনে রাখবে সেটা হচ্ছে দেখো আর্গন, সেটা মনে রাখবে দেখো আর্গন। আর্গন সম্বন্ধে 3-4টে তথ্য একটু জেনে রাখো। আর্গন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস, অর্থাৎ যে এতগুলো 7খানা ইনার্ট গ্যাস আছে তাদের মধ্যে আর্গনকেই বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস। ঠিক আছে বন্ধুরা, আর্গনকে কোথায় ব্যবহার করা হয় না আর্গনকে অ্যাজ এ লাইটে ব্যবহার করা হয়, অ্যাজ এ লাইটে ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরিতে বাল্বে, লাইট বাল্বে দেখো ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরিতে এই আর্গন গ্যাসের ব্যবহার কিন্তু আছে বন্ধুরা। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য কারেক্ট কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা, অর্থাৎ কাপড় কাচা সোডার সঠিক রাসায়নিক ফর্মুলা এদের মধ্যে কোনটা? সে কি সোডিয়াম কার্বনেট 8টা জল, সোডিয়াম কার্বনেট 12টা জল, সোডিয়াম কার্বনেট 6টা জল, না সোডিয়াম কার্বনেট 10টা জল? একদম ঠিক ধরেছো বন্ধুরা, আনসার হবে সোডিয়াম কার্বনেট 10টা জল, সোডিয়াম কার্বনেট 10টা জল। ঠিক আছে, একে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বলা হয়, একে বলা হয় সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। To neutralize the effect of formic acid injected by ant bite, which among the following can be used? ঠিক আছে, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে না বন্ধুরা? আমরা সবাই জানি পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। এই জন্য পিঁপড়ে যদি দংশন করে আমাদের জ্বালা অনুভব হয়, তাহলে সেই জ্বালাটাকে কমানোর জন্য, সেই অ্যাসিডটাকে কমানোর জন্য আমাদের কি ব্যবহার করা উচিত না একটা খাড় বা বেস ব্যবহার করা উচিত। কিন্তু সেটা কি খুব হার্ড আমরা ইউজ করতে পারি? কারণ সেটা আমরা কোথায় ইউজ করব না স্কিনের ওপর ইউজ করব, তাই খুব হার্স বা হার্ড বেস আমরা ইউজ করতেও পারি না, ফলত জ্বালাটা কিন্তু আরও বেড়ে যাবে। ফলত দেখো আমরা এখানে সোডিয়াম বাইকার্বনেট অ্যাজ এ বেস ইউজ করতে পারি, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারি। সোডিয়াম বাইকার্বনেট তো রাসায়নিক নাম হলো বন্ধুরা, এর যে ট্রেড নেম, এর ট্রেড নেমটা আমাদের জেনে রাখতে হবে। এটাই হ্যাঁ বন্ধুরা আমাদের বেকিং সোডা বা খাবার সোডা। ঠিক আছে, এই বেকিং সোডা বা খাবার সোডা কোথায় ব্যবহার করা হচ্ছে না পিঁপড়ের যে হুলে যে বিষটা আছে সেই ফর্মিক অ্যাসিড তাকে নিউট্রালাইজ করতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এইটা বেকিং সোডা কোথায় ব্যবহার করা হয়? বেকিং সোডা মূলত ব্যবহার করা হয় বেকিং ইন্ডাস্ট্রিতে। বেকিং ইন্ডাস্ট্রিতে কোনো কিছু পাউরুটি সেঁকতে বা
তোমার কেক বানাতে যে কেকের মধ্যে যে ফ্লপি ভাব বা স্পঞ্জি ভাব থাকে তার জন্য দায়ী যৌগটার নাম হচ্ছে দেখো এই সোডিয়াম বাইকার্বনেট। এই যখনই অ্যাসিডের সংস্পর্শে আসবে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হবে এবং তোমার কেক বা পাউরুটিটা সঙ্গে সঙ্গে ফুলে উঠবে বন্ধুরা। ওকে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল কম্পাউন্ডস ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট। ঠিক আছে, আমাদের অত্যন্ত পরিচিত একটা জিনিস সিমেন্ট। তাহলে সিমেন্ট তৈরিতে আমরা নিম্নলিখিত কোনটাকে ব্যবহার করব? আমরা কি অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করব, আমরা কি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব, আমরা কি কপার অক্সাইড ব্যবহার করব, না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করব? ঠিক আছে বন্ধুরা, দেখো সিমেন্ট তৈরিতে আমাদের চুনা পাথর লাগে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ইউজ করব। ক্যালসিয়াম অক্সাইড ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ সিমেন্ট। ওকে বন্ধুরা, আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কী হিসেবে ব্যবহার করে থাকি? অ্যালুমিনিয়াম অক্সাইড বিভিন্ন দেখো পাথরে পাওয়া যায়, যেমন ধরো রুবি স্টোন। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কীভাবে পাই? দেখো রুবি স্টোন। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কোথায় ব্যবহার করে থাকি? এটা অ্যান্টাসিড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়াতে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে থাকি। ওকে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন। হুইচ কেমিক্যাল ক্যান বি ইউজড ফর মেকিং জার্ম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার? ঠিক আছে, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার জল থেকে আমরা জার্মকে সরাতে এদের মধ্যে কোনটাকে ব্যবহার করব? আমরা কি CaOCl2 ব্যবহার করব, আমরা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হোলটোয়াইস ব্যবহার করব, আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, না আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব? দেখো একটু আগে আমাদের আলোচনা হলো কি যে ড্রিঙ্কিং ওয়াটারটাকে জার্ম ফ্রি করতে মিউনিসিপ্যালিটি লোকেরা কি ইউজ করে? ব্লিচিং পাউডার। ওকে বন্ধুরা, তো এই ব্লিচিং পাউডারে কি থাকে? এইটা বন্ধুরা মনে রাখবে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত, অর্থাৎ আমরা এটাকে এরম ভাবেও লিখতে পারি CaOCl হোল টুয়াইস, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকেও আর একটা ট্রেড নামে চেনা হয়, একে বলা হয় স্ল্যাক লাইম। একে বলা হয় স্ল্যাক লাইম। ওকে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য প্রসেস of forming a thick oxide layer of aluminum oxide on the surface of aluminium so as to protect it from corrosion। আচ্ছা অ্যালুমিনিয়ামকে তুমি যদি খুব বেশি ইউজ করো, বাতাসে রেখে দাও, বাতাসে আর্দ্রতার সাথে অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে কী করে না দুটো ক্ষয় পেতে পারে। তাই জন্য তার উপর কী করা হয় না একটা প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয় না তার নিজেরই অক্সাইডের একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে সেই স্তরটা আর ক্ষয় না পায়। তো এটাকে কী বলে? রোস্টিং বলে, অ্যানোডাইজিং বলে, ক্যালসিনেশন বলে, না গ্যালভানাইজিং বলে? দেখো এটাকে আমরা আনসার নেব অ্যানোডাইজিং। এটাকে বলা হয় অ্যানোডীকরণ বা অ্যানোডাইজিং। একটু জিনিসটা দেখা যাক। অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা নিজে এখানে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে এবং নিজে ক্ষয় পায় বলে এই লেয়ারটার আরেকটা নাম আছে, একে বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানোড। এই লেয়ারটার নাম হচ্ছে দেখো স্যাক্রিফিশিয়াল অ্যানোড। আর প্রসেসটার নাম কি বলা হলো? অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য প্রসেস অফ ফর্মিং আ তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা। অরুণ ওয়াজ পারফর্মিং অ্যান এক্সপেরিমেন্ট ইন ল্যাবরেটরি। ভালো কথা, অরুণ কী করছে? ল্যাবরেটরিতে একটা এক্সপেরিমেন্ট করছে। হি টুক আ সলিউশন অফ ফেরিক ক্লোরাইড। সে ফেরিক ক্লোরাইডের একটা সলিউশনকে নিয়েছে এবং তাতে কি করেছে? অ্যাড করেছে সাম স্মলার পিসেস অফ জিঙ্ক। ভালো কথা, সেখানে কি করলো
না ফেরিক ক্লোরাইডের সলিউশনে সে জিঙ্ক অ্যাড করলো, ঠিক আছে। when the yellow color of ferric oxide ferric chloride disappeared, ফেরিক ক্লোরাইডের কালারটা কী হলো, আস্তে আস্তে দেখো বর্ণহীন হলো। which compound was formed, দেখো বুঝতেই পারছো ফেরিক ক্লোরাইডের কালারটা যখন চলে গেছে, ফেরিক ক্লোরাইডটা তাহলে কি হয়েছে না রাসায়নিক বিক্রিয়ায় বিনষ্ট হয়েছে। তাই ফেরিক ক্লোরাইডে তুমি কি দিয়েছো বন্ধু, দেখো ফেরিক ক্লোরাইডে তুমি কী দিয়েছো না জিঙ্ক অ্যাড করেছো, ঠিক আছে। এবং ফেরিক ক্লোরাইডের কালারটা নষ্ট হয়েছে, তার কারণ ফেরিক ক্লোরাইডটা রিয়াকশান করে নষ্ট হয়ে গেছে বলে। তাহলে এখানে কি তৈরি হয়েছে, এখানে নিশ্চয়ই জিঙ্ক ক্লোরিনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়েছে আর আয়রনটা বেরিয়ে গেছে। তাহলে এখানে কোন যৌগটা তৈরি হয়েছে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়েছে, জিঙ্ক ক্লোরাইড। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আমাদের জেনে রাখতে হবে, দেখো এখানে জিঙ্ক কী করেছে, আয়রনকে ডিসপ্লেস করেছে। এই রিয়াকশানটা একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশানেরও উদাহরণ। এটা কী জাতীয় বিক্রিয়ার উদাহরণ হলো বন্ধুরা, না ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতকরণ বিক্রিয়ার একটা উদাহরণ। চলো বন্ধু নেক্সট কোশ্চেন দেখা যাক। হোয়াই ইজ স্টেনলেস স্টিল স্টেনলেস, অর্থাৎ মূর্ছে বিরোধী স্টিল বা স্টেনলেস স্টিল কার উপস্থিতির জন্য মূর্ছে বিরোধী হয় বা স্টেনলেস হয়। তাহলে স্টেনলেস কার জন্য হয়, সে কি কার্বনের জন্য, সে কি সালফারের জন্য, সে কি ভ্যানাডিয়ামের জন্য, নাকি সে ক্রোমিয়ামের জন্য। তাহলে দেখো স্টিলে যে সমস্ত জিনিস মিশে থাকে, সেখানে থাকে আয়রন থাকে, সেখানে নিকেল থাকে, সেখানে ক্রোমিয়াম থাকে, আর সেখানে অধাতু হিসেবে কি উপস্থিত থাকে, কার্বন। তাহলে এখানে আমরা অপশান কী নেব, এখানে আমরা অপশান নেব অপশান ডি, অর্থাৎ সেই অ্যালয়েতে কে উপস্থিত থাকে, ক্রোমিয়াম। ক্রোমিয়াম থাকার জন্য সেটা কি হয়, দেখো মূর্ছে বিরোধী বা স্টেনলেস হয়ে ওঠে। আর একটা কথা মনে রাখবে, স্টিলই হচ্ছে এমন একমাত্র মেটাল অ্যালয় যাতে ধাতুর পাশাপাশি কি থাকে, একটা অধাতু প্রেজেন্ট থাকে। অধাতু হিসেবে কে উপস্থিত থাকে বন্ধুরা, আমরা কি দেখলাম এখানে, কার্বন উপস্থিত থাকে। কার্বনের ফাংশনটা ঠিক এখানে কি, কার্বন উপস্থিত থেকে এই স্টিলকে সে দৃঢ়তা প্রদান করে। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। হোয়াট ইজ দ্য কমন নেম অফ মার্কারি, মার্কারি বা পারদের কমন নামটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রসায়নের কোশ্চেন, যে কমন নেম জিজ্ঞাসা করা, কমন নেম বা ট্রেড নেম জিজ্ঞাসা করা। তাহলে মার্কারির এখানে কমন নেম আমরা কি নেব, কুইক সিলভার, হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, নাকি পার্ল অ্যাশ। আমরা এখানে আনসার নেব কুইক সিলভার। দেখো পারদ ধাতুটা একটা তরল ধাতু, সেই তরল ধাতুর টেক্সচারটা কিরাম, সে তরল ধাতুর টেক্সচারটা হচ্ছে রূপোর মতো চকচকে, এই জন্য একে কুইক সিলভার বলে ডাকা হয়, ঠিক আছে। হোয়াইট লেড জিনিসটা আমাদের একটু জেনে রাখতে হবে, হোয়াইট লেড হচ্ছে লেড কার্বনেট। কিরাম লেড কার্বনেট, না বেসিক লেড কার্বোনেট। জিঙ্ক হোয়াইটের রাসায়নিক নাম কি, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক হোয়াইটের রাসায়নিক নাম দেখো জিঙ্ক অক্সাইড। আর পার্ল অ্যাসের রাসায়নিক নাম, potassium carbonate. Potassium carbonate is the common name of pearl ash. চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখা যাক। আইডেন্টিফাই দ্য লিকুইড মেটাল ইউজড ইন থার্মোমিটার। একেবারেই খুব সহজ কোশ্চেন, আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা কোশ্চেন, যে থার্মোমিটারে কোন তরল ধাতুটা আমরা ব্যবহার করব। সে কি মার্কারি, সে কি সিলভার, সে কি ম্যাগনেসিয়াম, না সে গোল্ড।
একদম ঠিক বলেছো বন্ধুরা, এখানে আনসার হবে অপশান এ, এখানে আনসার হবে অপশান এ। মার্কারি ইজ দ্য লিকুইড মেটাল দ্যাট ইজ ইউজড ইন থার্মোমিটার। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনটা দেখা যাক। জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, হেপ্টা অর্থাৎ সেই মলিকুলে কতগুলো জল থাকবে না 7খানা জল থাকবে। ইজ নর্মালি নোন অ্যাজ জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটকে কি বলি? তাকে কি হোয়াইট ভিট্রিয়াল বলবো, তাকে কি জিপসাম বলবো, তাকে কি এপসাম বলবো, না তাকে ব্লু ভিট্রিয়াল বলে ডাকবো? দেখো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটকে বলা হয় হোয়াইট ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল বলা হয়। পরবর্তী অপশানগুলো দেখো আগের কোশ্চেনে আলোচনা করা হয়ে গেছে, জিপসাম, এপসাম অ্যান্ড ব্লু ভিট্রিয়াল। ওকে বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য মেটেরিয়াল ইউজড ইন আর্টিফিশিয়াল রেন, আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টিপাতের জন্য নিম্নলিখিত কোন যৌগটাকে ব্যবহার করা উচিত? সেটা কি সিলভার ক্লোরাইড, সেটা কি সিলভার নাইট্রেট, সেটা কি সিলভার ব্রোমাইড, না সেটা সিলভার আয়োডাইড? দেখো আর্টিফিশিয়াল রেন জন্য যে যৌগটাকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইড। দেখো মরু দেশ যেমন ধরো আরব কান্ট্রিগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কম, সেখানে বৃষ্টিপাত কৃত্রিমভাবে করানোর জন্য সে দেশের সরকার কি করে না জেট প্লেন থেকে মেঘের ওপর এই সিলভার আয়োডাইড স্প্রে করে। সিলভার আয়োডাইড কি করে না জলীয় বিন্দুগুলোকে একসাথে কাছাকাছি এনে জমাট বাঁধায়, পরে সেটা বৃষ্টি রূপে ঝরে পড়ে। এটাকেই বলা হয় দেখো বন্ধুরা আর্টিফিশিয়াল রেন। ঠিক আছে, বাকি যৌগগুলোর ব্যবহার একটুখানি আমাদের জেনে রাখতে হবে। দেখো সিলভারের প্রত্যেকটা যৌগই হচ্ছে খুব কাজের জিনিস। সিলভার ক্লোরাইড আমরা কোথায় ব্যবহার করে থাকি? সিলভার ক্লোরাইড মনে রাখবে আমরা অপটিক্যাল গ্লাসে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা যে বলি ডে নাইট গ্লাস বা চেঞ্জার গ্লাস, চেঞ্জার গ্লাসে সিলভার ক্লোরাইড ইউজ করা হয়। ফটোক্রোমাটিক, একে বলা হয় ফটোক্রোমাটিক গ্লাস। ঠিক আছে, সিলভার নাইট্রেট কখন ব্যবহার করে থাকি বন্ধুরা? আমরা সিলভার নাইট্রেট দেখো আমাদের 5 বছর আমরা ব্যবহার করে থাকি, 5 বছর অন্তর অন্তর ভোটার ইঙ্ক তৈরি হয় সিলভার নাইট্রেট দিয়ে। ওই জন্য দেখবে ভোট মিটে যাওয়ার 3-4 দিন পরে ভোটের কালির দাগ কিন্তু চট করে উঠতে চায় না, সেই জন্য দায়ী যৌগটার নাম হচ্ছে দেখো সিলভার নাইট্রেট। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা সিলভার ব্রোমাইড কোথায় ব্যবহার করে থাকি বন্ধুরা? দেখো সিলভার ব্রোমাইড আমরা ফটোগ্রাফিতে ব্যবহার করে থাকি। ফটোগ্রাফিক যে প্লেট সেটা আলোতে আনলে নাকি নষ্ট হয়ে যায়, তার কারণ কে নষ্ট হয়? প্লেটটা তো নষ্ট হয় না, নষ্ট হয় এই সিলভার ব্রোমাইড বলে যৌগটা। ওই জন্য ফটোগ্রাফিক প্লেটকে কখনোই আলোতে এক্সপোজ করা হয় না। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। The process of adding a thin layer of zinc to iron or steel is called, আয়রন বা জিঙ্কের ওপর আমরা আয়রনের ওপর আমরা জিঙ্কের একটা প্রলেপ ইউজ করছি, প্রলেপ দিচ্ছি, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যানোডাইজিং বলবো, সেটাকে আমরা রিফাইনিং বলবো, সেটাকে আমরা গ্যালভানাইজেশন বলবো, না সেটাকে আমরা বলবো অ্যালয়িং? দেখো সেটাকে আমরা বলি গ্যালভানাইজেশন, সেটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। তাহলে কার ওপর কার প্রলেপ পড়লো বন্ধুরা? আয়রনের ওপর আয়রনের ওপর বন্ধুরা দেখো জিঙ্কের প্রলেপ পড়লো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য পলিমার ইউজড ইন মেকিং নন স্টিক ইউটেনসাইল, ঠিক আছে, নন স্টিকের বাসনপত্র তৈরিতে নিম্নলিখিত কোন পলিমারটা ব্যবহার করা হয়? সে কি টেফলন, সে কি পিভিসি, সে কি পলিথিন, না সে প্যাকেলাইট? দেখো নন স্টিকের বাসনপত্রে যে কালো রঙের আস্তরণটা থাকে তার জন্য দায়ী পলিমারটা হচ্ছে টেফলন, তার জন্য দায়ী পলিমারটা হচ্ছে দেখো টেফলন। ঠিক আছে, আচ্ছা বাকি পলিমারদের কথা আমাদের একটু জেনে নিতে হবে। পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড কোথায় ইউজ করা হয়?
না জলের পাইপ, জলের ট্যাঙ্ক, এই সমস্ত যে সক্ষম ভার বহনকারী যে সমস্ত পলিমারগুলো তৈরিতে ইউজ করা হয় পিভিসি। ওকে, পলিথিন কোথায় ব্যবহার করা হয়? পলিথিন আমাদের প্লাস্টিক তৈরিতে পলিথিন ব্যবহার করা হয়। আর ব্যাকেলাইট কোথায় ব্যবহার করা হচ্ছে বন্ধুরা? ব্যাকেলাইট যে কোনো ইলেকট্রনিক সুইচ, ইলেকট্রনিক ওয়্যারিং করতে ব্যাকেলাইট ব্যবহার করা হয়। আমরা এক কথায় কি বলতে পারি? ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরিতে দেখো ব্যাকেলাইট ব্যবহার করা হয়। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং সলিউশন ইজ হাইয়েস্ট? চারটে সলিউশনের কথা বলে দেওয়া হয়েছে। একটার পিএইচ 8, একটার পিএইচ 5, একটার পিএইচ 10 আর একটার পিএইচ হচ্ছে 4। তো এদের মধ্যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কোথায় বেশি? সবার আগে আমাদের জেনে নিতে হবে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে আমরা লিখি এই পিএইচ দ্বারা। পিএইচ দ্বারা, পিএইচ মানে হলো দেখো পাওয়ার অফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে কোথায় পাওয়ারটা বেশি থাকবে? মনে রাখবে পিএইচ ভ্যালু যত কম হবে অ্যাসিডিটি তার তত বাড়বে। অ্যাসিডিটি তার তত কী হবে? বাড়বে। যত পিএইচ ভ্যালু কমবে তার অ্যাসিডিটি বাড়বে। তাহলে এখানে দেখো সব থেকে কম পিএইচ ভ্যালু কত দেওয়া আছে? পিএইচ ইকুয়ালস টু 4। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পিএইচ স্কেলের তিনটে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। পিএইচ স্কেলটা গঠন হয়েছে দেখো বন্ধুরা তিনটে সংখ্যাকে দিয়ে, 0, 14 এবং তাদের মাঝামাঝি 7। এই 0 থেকে 7 এই রেঞ্জটাকে বলা হয় অ্যাসিড। কোনো দ্রবণের পিএইচ যদি 0 থেকে 7 হয় তবে জেনে রাখবে সেই দ্রবণটা কী প্রকৃতির? অম্ল প্রকৃতির বা অ্যাসিডিক। 7 হলে কি হয় বন্ধুরা? না অ্যাসিড না অ্যালকালি, একে বলা হয় নিউট্রাল। একে বলা হয় দেখো বন্ধুরা নিউট্রাল। আর 7 থেকে 14 এই যে রেঞ্জটা, 7 থেকে 14 রেঞ্জটাকে বলা হয় অ্যালকালাইন। এই রেঞ্জটাকে বলা হয় দেখো বন্ধুরা অ্যালকালাইন বা ক্ষারীয় রেঞ্জ। তাহলে এখানে অপশান আমরা কোনটা নিলাম? অপশান 4, পিএইচ ইকুয়ালস টু 4। অর্থাৎ যত পিএইচের মান কমবে তার অ্যাসিডিটির মান তত বাড়বে। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক। Which of these gases is emitted from marshes and paddy fields? মার্শ মানে হচ্ছে দেখো বন্ধুরা ঝোপঝাড়। ঝোপঝাড় আর ধান ক্ষেত থেকে নিম্নলিখিত কোন গ্যাসটা বেরোয়? সে কি হিলিয়াম, সে কি মিথেন, সে কি অক্সিজেন, না সে নাইট্রোজেন? দেখো বন্ধুরা তোমরা একদম সঠিক উত্তর দিয়ে ফেলেছো। আনসারটা হবে অপশান বি মিথেন। অপশান বি মিথেন। মিথেন গ্যাস হচ্ছে এই ঝোপঝাড় থেকে বেরোয়, এই জন্য মিথেনের একটা বদনাম আছে। মিথেনকে বলা হয় মার্শ গ্যাস। মিথেনকে বলা হলো মার্শ গ্যাস। ঠিক আছে, অক্সিজেন গ্যাসের ব্যবহার আমরা সবাই জানি। আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের শ্বাস টানতে যে গ্যাসটা ব্যবহার করা হয় দেখো সেটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, হিলিয়াম গ্যাস কোথায় ব্যবহার করা হয়? হিলিয়াম গ্যাস মনে রাখবে বন্ধুরা গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। গ্যাস বেলুনে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হিলিয়াম। আর নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন সম্বন্ধে যে দুটো কথা মনে রাখতে হয় আমাদের, নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে প্রাপ্ত সবথেকে বেশি যে গ্যাস তার নাম হচ্ছে নাইট্রোজেন। প্রায় 78% নাইট্রোজেন, 78% পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে বায়ুমণ্ডলে। অর্থাৎ আমরা এটা বলে থাকি উই আর লিভিং ইন নাইট্রোজেন পুল, আমরা নাইট্রোজেনের সমুদ্রেই বসবাস করছি। নাইট্রোজেন গ্যাসের 2-3টে ব্যবহার একটু জেনে রাখা ভালো। নাইট্রোজেন গ্যাসকে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে বাল্বের মধ্যে ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরিতে এই নাইট্রোজেন গ্যাসের ব্যবহার উল্লেখযোগ্য। তোমরা সবাই জানো চিপসের প্যাকেট কিনলে কি ভরা থাকে? না হাওয়া ভরা থাকে। তো সেই হাওয়াতে কোন গ্যাসটা অনলি ভরা থাকে? সেই হাওয়াতে দেখো নাইট্রোজেন গ্যাসটা ভরা থাকে। ওকে, চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেনের দিকে নজর দেওয়া যাক। অ্যানাদার নেম অফ নীলা থোটা। তার নীলা থোটার অপর নাম কি?
সে কি কপার সালফেট, সে কি লেড সালফাইড, সে কি আয়রন সালফেট, না সে সিলভার নাইট্রেট। নীলাথোটা বা তুঁতের রাসায়নিক নাম কি? তুঁতে বা নীলাথোটার রাসায়নিক নাম হচ্ছে দেখো কপার সালফেট, কপার সালফেট। আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট বলা যেতে পারে কপার সালফেটের সাথে পেন্টাহাইড্রেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট বা তুঁতের হিসেবে ব্যবহার করা হয় নীলাথোটা। ঠিক আছে। আচ্ছা, এই নীলাথোটা বা কপার সালফেটের ব্যবহার কি? একে অ্যালগিসাইড অর ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ এ কিনা ছত্রাক কিংবা শৈবালের বংশবৃদ্ধির যে হারটাকে একদম নষ্ট করে দেয়। একে অ্যালগিসাইড বা শৈবাল বিরোধী বা ছত্রাক বিরোধী কাজে ব্যবহার করা যায়। চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখা যাক। দ্য কোয়ার্টজ ইউজড ইন ওয়াচেস, দ্য কোয়ার্টজ ইউজড ইন ওয়াচেস ইজ। এই যে ঘড়িতে আমরা যে কোয়ার্টজ ব্যবহার করে থাকি, বলে থাকি, এই কোয়ার্টজ জিনিসটা আদতে কি? সে কি বেরিয়াম সিলিকেট, সে কি সিলিকন ডাইঅক্সাইড, সে কি সোডিয়াম সিলিকেট, না সে ক্যালসিয়াম সিলিকেট? দেখো কোয়ার্টজ হচ্ছে কাঁচেরই মতো। কাঁচের মুখ্য উপাদান কি? কাঁচ বা গ্লাসের মুখ্য উপাদান, কাঁচ বা গ্লাসের মুখ্য উপাদান দেখে নাও বন্ধুরা, হচ্ছে সিলিকা। কাঁচ বা গ্লাসের মুখ্য উপাদান হচ্ছে সিলিকা। তো গ্লাসের মতোই যদি হয় কোয়ার্টজ, তাহলে কোয়ার্টজ এর মুখ্য উপাদান কি হবে? কোয়ার্টজের মুখ্য উপাদান হবে সিলিকা। ঠিক আছে বন্ধুরা। তো সিলিকাকে রাসায়নিক নামে আমরা কিভাবে চিনি? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। বাকি দেখো সমস্ত সিলিকেটগুলো কোথায় ব্যবহার করা হয়? না বেরিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট বিভিন্ন রকম কাঁচে আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম কাঁচে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কোয়ার্টজ হিসেবে আমরা কাকে চিনব? সিলিকন ডাইঅক্সাইডকে আমরা চিনব। চলো বন্ধুরা আজকে সর্বশেষ কোশ্চেনে চলে এসেছি আমরা। দ্য লিকেজ অফ এলপিজি ক্যান বি ইজিলি ডিটেক্টেড বাই স্প্রেডিং ড্যাশ ইন এয়ার। ঠিক আছে। এলপিজি গ্যাস যদি লিক করতে, আচ্ছা এলপিজি গ্যাস কোথায় ইউজ করা হয়? এলপিজি গ্যাস হচ্ছে দেখো আমাদের ডোমেস্টিক গ্যাস। আমাদের যে ইন্ডিয়ান গ্যাস তাতে কি থাকে? অ্যাকচুয়ালি এলপিজি। এই এলপিজির পুরো কথাটা আমাদের জেনে নিতে হবে। এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি বাণিজ্যিক নামের আড়ালে যে রাসায়নিকটা লুকিয়ে থাকে তার নাম হচ্ছে দেখো বিউটেন। তার সাথে আইসোবিউটেন, প্রোপেন এই সমস্ত জ্বালানি গ্যাসগুলো থাকলেও মুখ্য উপাদান দেখো সেই বিউটেন। মনে রাখবে এই বিউটেনে না তো আছে কোনো গন্ধ, না তো আছে কোনো বর্ণ, অথচ এই জ্বালানি। অর্থাৎ গ্যাসটা যদি লিক করতে শুরু করে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না যে বিউটেন গ্যাস লিক করছে যতক্ষণ না জ্বলে ওঠে সেই গ্যাস। তাহলে দেখো যাতে তুমি বুঝতে পারো, যাতে আমরা বুঝতে পারি যে না এলপিজিটা লিকেজ হচ্ছে কি না, তাই জন্য তাতে একটা জিনিস আমরা মিশিয়ে দিই। সেই জিনিসটাকে বলি আমরা ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান জিনিসটা কি? তার সংকেত হচ্ছে C2H5SH। অর্থাৎ তাতে কোন এলিমেন্টটা এক্সট্রা প্রেজেন্ট আছে? কার্বন হাইড্রোজেন ছাড়া সালফার। এই সালফার জাতীয় যৌগগুলো মনে রাখবে বন্ধুরা একটু দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধের জন্যে আমরা এলপিজি গ্যাস লিকেজ করলে আমরা ডিটেক্ট করতে ইজিলি পারি। ঠিক আছে। আচ্ছা এই যৌগকে আরেকটা নামেও ডাকা হয়, একে বলা হয় থায়ো ইথানল অর থায়ো অ্যালকোহল। থায়ো ইথানল বা থায়ো অ্যালকোহল বলেও ডাকা হয়। তাহলে এখানে কোন আনসারটা নেব বন্ধুরা? এখানে একদম ঠিক ধরেছো বন্ধুরা, ইথাইল মারক্যাপটানকে আমরা আনসার নেব। ইথাইল মারক্যাপটান ইজ দ্য রাইট আনসার। কিন্তু আমরা যে করে আসছি যে ভুল উত্তর, ভুল যে অপশান সেখান থেকেও কী কী কোশ্চেন আসতে পারে।
দেখো বন্ধুরা, মিক অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড বা মিক, এই গ্যাসটা কিসের জন্য দায়ী? এই গ্যাসটা একটা বিখ্যাত দুর্ঘটনার জন্য দায়ী, সেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যে গ্যাসটা দায়ী ছিল সেটা মিথাইল আইসোসায়ানেট। আচ্ছা, পরবর্তী গ্যাসে চলে এসো নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O। N2O। আচ্ছা, এই গ্যাসকে আমরা কি নামে চিনি? একটু হাসি মুখে বন্ধুরা উত্তর দাও। এই গ্যাসকেই বন্ধুরা আমরা চিনি লাফিং গ্যাস। এই গ্যাস কি বলা হয়? লাফিং গ্যাস। আর মিথাইল মারক্যাপটান হচ্ছে এরকমই একটা সালফার জাতীয় যৌগ, কিন্তু তার অতটাও কোনো উল্লেখযোগ্য ব্যবহার আমাদের নেই। তাহলে আমরা এখানে আনসার হিসেবে কি নিলাম? ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান। ওকে বন্ধুরা, আজকের মতো সেশন আমরা এখানেই কনক্লুড করলাম। আশা করব তোমরা ভালো করে আরও ভালো করে প্রস্তুতি চালিয়ে যাবে। আমাদের সেশন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। রাইট স্মার্ট বাংলাকে চলে এসো, আবার কোনো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।